হচ্ছে যদি না ঢুকে 10-15 মিনিট পরে ফোন দিবেন, তার আগে আমাকে ফোন দিবেন না, 15 মিনিট পরে ফোন দিবেন। এতবার ফোন দিতে থাকেন আপনারা। আচ্ছা যাই হোক, আর কালকে যে পার্সেন্টেজ দিছেন ওইভাবে পার্সেন্টেজ দিয়ে, ওইভাবে পার্সেন্টেজ দিতে বুঝতে অসুবিধা হয়। আপনারা এই যে পার্টিসিপেন্ট যে অপশনটা আছে ওইখানে গেলেই দেখবেন সবার নামের লিস্ট চলে আসে, ওইটার স্ক্রিনশট দিয়ে দিবেন। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম, ঠিক আছে ম্যাম। আচ্ছা, তাহলে আপনাদের আজকে থেকে পড়াবো না। আজকে হচ্ছে তাহলে ফার্স্টে হচ্ছে কি পড়তেছিলাম কালকে আমরা, যে ফিজিওলজি কাকে বলে, সবকিছুই সম্পর্কে একটা ধারণা নিয়েছি যে প্রতিটা জিনিসই কাকে বলে, মোটামুটি মেডিকেল সায়েন্সের যে ব্রাঞ্চ গুলো আছে। তো আমরা যেহেতু ফিজিওলজি পড়বো, তাহলে ফিজিওলজির ডেফিনিশনটা আপনাদেরকে আমি বলে দেই আরেকবার। সেটা হচ্ছে লজি শব্দ, যেটা লজিটা আসছে লোগোস থেকে। লোগোস মানে হচ্ছে স্টাডি। তাহলে ফিজিওলজি হচ্ছে হিউম্যান বডির একটা স্টাডি, যেখানে কি করা হয়, where explain the specific characteristics and mechanism of human body, যেখানে হিউম্যান বডির বৈশিষ্ট্যগুলো নিয়ে এবং বিভিন্ন মেকানিজম নিয়ে, মানে যে বৈশিষ্ট্যগুলো আছে এবং তার যে কাজগুলো হয় সেই কাজগুলা কি পদ্ধতিতে হয়, ওই মেকানিজম গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়, দ্যাট মেক ইট এ লিভিং বিং। তার মানে কি, অবশ্যই আমরা লিভিং বিং এর আলোচনা করব, জড় বস্তু নিয়ে আমাদের কোনো কাজ কারবার নাই। তাহলে হিউম্যান ফিজিওলজি হচ্ছে হিউম্যান বডি নিয়ে যেখানে স্টাডি করা হয়, কি স্টাডি করা হয়, হিউম্যান বডির স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক এবং মেকানিজম, যেটার কারণে সে লিভিং বিং হয়েছে। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসিফিকেশন কি কি ফিজিওলজির? ফিজিওলজির মধ্যে একটা আছে ভাইরাল, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, সবই আছে। সেলুলার ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি, আরো কিছু সাবডিভিশন আছে। তা আমরা পড়বো কোনটা? আমরা পড়বো হচ্ছে হিউম্যান ফিজিওলজি। আপনাদের যে প্রশ্ন দিছি ওখানে দেখেন আছে হিউম্যান ফিজিওলজি কাকে বলে, ক্লাসিফিকেশন। আচ্ছা, আপনাদের এই প্রশ্নগুলো কিন্তু রিটেনের প্রশ্ন, হ্যাঁ, ভাইবার জন্য না, কিন্তু ভাইবার জন্য ওগুলোর সাথে আমি কিছু অ্যাড করতে হলে সেটা আমি বলে দিব সাথে সাথে, বাট ওগুলো হচ্ছে রিটেনের কোশ্চেন। আচ্ছা, তাহলে হিউম্যান ফিজিওলজি ডেফিনিশন, ক্লাসিফিকেশন গেল। এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা পড়বো হচ্ছে বডির কম্পোজিশন। আপনারা কেউ কি জানেন আমাদের বডি কি কি দিয়ে তৈরি হয়, কম্পোজিশনটা কি বডির? কিছু না, সব তো বলতে পারবেন না একদম পার্সেন্টেজ ধরে ধরে, কিন্তু মেইনলি কি থাকে আমাদের বডিতে সেটা জানেন আপনারা? পারবো। আমি বলবো ম্যাম, একটা অ্যাডাল্ট মেলের শরীরে 18% হচ্ছে 18% না সরি 15% হচ্ছে ফ্যাট থাকে, 7% মিনারেলস, আর হচ্ছে 7% ওয়াটার থাকে। আর এটা কি আপনারা পড়ছেন আগে? আমাদের হচ্ছে ইন্টার লেভেলের যে বইগুলো ছিল ওগুলাতে আর কি এটা ছিল যে এরকম থাকে। ও তাহলে তো পড়ছেনই, তাহলে তো আপনি পড়ছেনই, ঠিক আছে। তাহলে এভারেজ ইয়ং অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে, এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এভারেজ ইয়ং অ্যাডাল্ট মেল যেটা, সেই মেলে কিন্তু ছবি দেয়া থাকে সব জায়গায়, অ্যানাটমি বইতে দেখবেন, ফিজিওলজি বইতে দেখবেন, সব জায়গায় একটা মানুষের ছবি দেয়া থাকে, সে অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ানো থাকে, এইভাবে থাকে সবসময় বেশি মানুষটা। এটা আমার অ্যানাটমিক্যাল পজিশন, হ্যাঁ, তাহলে এইভাবে থাকবে সবসময় মানুষটা। আচ্ছা, সেটা হচ্ছে কি, তাহলে তার ওয়েট হচ্ছে কত? সেই মানুষটার ওয়েট হচ্ছে 70 কেজি। এখন আপনি যত জায়গায় যত কিছু দেখবেন সবগুলা ওই 70 কেজি মানুষটার হিসাবেই করা হয়।
তাহলে অ্যাভারেজ ইয়ং অ্যাডাল্ট মেল যার ওয়েট হচ্ছে 70 কেজি এবং আমাদের বডিতে বলেন পুরো দুনিয়াতেই হচ্ছে 60% পানি, মানে ম্যাক্সিমামটাই পানিই থাকে। তাহলে আমাদের বডিতে কি 60% হচ্ছে ওয়াটার, আর বাকি 40% এর মধ্যে 15% হচ্ছে ফ্যাট, 7% মিনারেল এবং 18% হচ্ছে প্রোটিন রিলেটেড সাবস্টেন্স গুলা। তাহলে এই হচ্ছে আমার বডির কম্পোজিশন। আপনারা তো আগেই পড়ছেন এটা। আচ্ছা, তাহলে বডির কম্পোজিশন কিন্তু শেষ। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো যে বডি ফ্লুইড কাকে বলে, বডি ফ্লুইড কম্পার্টমেন্ট কি কি আছে। এটাই ভাবে আসতে পারে, অথবা আসতে পারে যে ডিফাইন এন্ড ক্লাসিফাই বডি ফ্লুইড উইথ ভলিউম। তার মানে কি ভলিউম অনুসারে আয়তন গুলা উল্লেখ করবেন এবং সাথে কি করতে হবে, এই যে বডি ফ্লুইড আছে আমাদের বডিতে, যে ফ্লুইড গুলা আছে সেগুলা কাকে বলে এবং এগুলার ক্লাসিফিকেশনটা কি, শ্রেণী বিভাগ কি, এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখন বডি ফ্লুইড কাকে বলে, বডি ফ্লুইডের ডেফিনিশনটা কি? বডি ফ্লুইডের ডেফিনিশন হচ্ছে the fluid present in different compartments of the body is called body fluid. এই আপনাদের এখানে একটু ইয়া উঠছে, মানে সেন্টেন্সটা একটু ঠিক করে নেন। এখানে দুইবার উঠছে, হ্যাঁ, is called body, আবার উঠছে is called body fluid। is called body এটুকু কেটে দেন। তাহলে the fluid present in different compartments of the body is called body fluid। তাহলে আমাদের বডির বিভিন্ন কম্পার্টমেন্ট মানে কি, যে রেল লাইনে কম্পার্টমেন্ট থাকে না, রেল গাড়িতে কম্পার্টমেন্ট থাকে, তাহলে কি কামরা। তাহলে আমাদের বডিতে বিভিন্ন কামরাতে যে ফ্লুইড গুলা থাকে, ফ্লুইড মানে তো বুঝেন পানি আর কি, সোজা কথা, যে তরল পদার্থ গুলা থাকে, তাহলে সেটাকে বলা হয় বডি ফ্লুইড। এখন এই কামরাগুলা কি কি বা ক্লাসিফিকেশনটা কি বডি ফ্লুইডের? তাহলে আমরা কার ক্ষেত্রে চিন্তা করব? ওই যে 70 কেজি অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে চিন্তা করব। তাহলে 70 কেজি অ্যাডাল্ট মেলের আমরা কি জানি, তার 60%ই হচ্ছে ফ্লুইড। এটা আমরা একটু আগে পড়লাম, তাই না? 70 কেজি অ্যাডাল্ট মেলের 60% হচ্ছে বডি ফ্লুইড। আচ্ছা, এখন এই 60% যদি টোটাল বডি ওয়েটের 60% আমার বডি ফ্লুইড, তাহলে আমার ওয়েট যদি 70 কেজি হয়, তাহলে আমার বডি ফ্লুইড কতটুকু হবে বের করেন তো আপনারা, ঐকিক নিয়মে বের করেন। যদিও দেয়া আছে শীটে, কিন্তু তারপর বের করেন, নিজেরা বের করলে আপনাদের এটা মনে থাকবে। 70 কেজি মানুষের যদি 60% ওয়াটার বা বডি ফ্লুইড হয়, তাহলে সেটা যখন আপনি লিটারে করবেন সেটা কতটুকু আসবে? যেহেতু ফ্লুইড আমি লিটারেই ক্যালকুলেট করব, তাই না? কেজি তো আর হবে না, তাহলে লিটার হবে। ক্যালকুলেট করেন তো কতটুকু আসে। বুঝছেন তো কিভাবে ক্যালকুলেট করতে হবে, না বোঝেন নাই? কথা বলেন না কেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? ম্যাম 42। অবশ্যই 42। এটা তো এমনিতেই বোঝা যায় না, 70 কেজি। তাহলে 70 কেজি আপনি যদি এটা কিভাবে বের করবেন বলেন? একশোতে আছে 60%, যেহেতু তার মানে 100-তে 60, একে কত, 70-তে কত, তাহলে 70 গুণন 60 হবে ডিভাইডেড বাই 100। Yes, তাহলে ma'am. আসে কত, 42 লিটার। এই পার্সেন্টেজ দিছেন? জি ম্যাম। এই যে মনিটররা পার্সেন্টেজ দিছেন? জি ম্যাম, নিয়ে নিছি। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে টোটাল বডি ফ্লুইড আমার কতটুকু আসলো? 70 কেজি যদি আমার ওয়েট হয়, তাহলে আমার টোটাল বডি ফ্লুইড হবে 42 লিটার। যেহেতু আমার ওয়েটের 60%ই হচ্ছে বডি ফ্লুইড। আচ্ছা, তাহলে টোটাল বডি ফ্লুইড 42 লিটার। এর মধ্যে হচ্ছে কি কি আছে?
ইসিএফ এবং আইসিএফ। সেলের ভিতরে আছে, সেলের বাইরে আছে। সেলের ভিতরে যেটা থাকবে সেটাকে কি বলে? ইন্ট্রাসেলুলার ফ্লুইড। সেলের ভিতরে যে ফ্লুইড থাকে সেটা হচ্ছে আইসিএফ বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রা মানে ভেতরে, ইন্ট্রা আইএনটিআরএ, ইন্ট্রা শব্দের অর্থ হচ্ছে ভেতরে। আচ্ছা, যেমন ধরেন আমার এই তিনটা যদি আমি কলম চিন্তা করি, এই তিনটা কলমের এই যে মাঝখানের জায়গাগুলা, মাঝখানে হচ্ছে ইন্টার, তাহলে এইখানে যে ফ্লুইড গুলা থাকবে সেগুলাকে বলবো আমরা ইন্টার। আর একটার ভিতরে যে ফ্লুইডটা, ধরেন এইটার ভিতরে যে কলমের ভিতরে যে ফ্লুইডটা আছে সেটা হচ্ছে ইন্ট্রা। একটার ভিতরে থাকলে সেটা হচ্ছে ইন্ট্রা, আর দুইটার মাঝখানে যখন থাকে সেটা হচ্ছে ইন্টার। ক্লিয়ার? তাহলে মাঝখানে থাকলে ইন্টার, আর একটার ভেতরে ভেতরে থাকলে সেটা হচ্ছে ইন্ট্রা। তাহলে ইন্ট্রাসেলুলার ফ্লুইড তার মানে সেলের ভিতরে, একটা সেলের ভেতরে যে ফ্লুইড থাকে সেটাকে আমরা বলবো ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. ইয়েস ম্যাম। আচ্ছা, এই ইন্ট্রাসেলুলার ফ্লুইডটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লুইডটাই সেলের ভিতরে থাকে। সেটা কতটুকু? 40%। 40% ফ্লুইডই থাকবে সেলের ভেতরে। তাহলে ওই একই ঐকিক নিয়মে যদি আপনি করেন তাহলে 40%-এ কতটুকু আসে? তাহলে 100-তে 40, একে কত? 70-তে কত? তাহলে আসবে কত? 28 লিটার। তাহলে ইন্ট্রাসেলুলার ফ্লুইড আমার কতটুকু? 28 লিটার। যদি 70 কেজি ওজন হয় তার কত? 20 লিটার। আর তার আরেকটা কি আছে? এক্সট্রা সেলুলার ফ্লুইড, তার মানে সেলের বাহিরে কতটুকু ফ্লুইড থাকে সেটাকে বলে এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ইসিএফ। এটা কতটুকু? 20%। এটা হচ্ছে 20%। তাহলে সেলের বাহিরে থাকবে 20% ফ্লুইড। সেটাকে যদি আমি ক্যালকুলেট করি 70 কেজির জন্য, তাহলে আসে কতটুকু? 14 লিটার। তাহলে সেলের ভিতরে 28 লিটার, সেলের বাইরে 14 লিটার, টোটাল 42 লিটার। এখন ইন্ট্রাসেলুলার ফ্লুইডের আর কোনো ক্লাসিফিকেশন নাই। ইন্ট্রাসেলুলার মানে ইন্ট্রাসেলুলার শেষ, এটা ঝামেলা। আর এক্সট্রা সেলুলার ফ্লুইডকে আমরা ফার্দার আবার ক্লাসিফিকেশন করতে পারি। সেটা কিরকম? এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে আছে হচ্ছে প্লাজমা থাকবে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং ট্রান্সসেলুলার ফ্লুইড। প্লাজমা তো আপনারা জানেনই, প্লাজমা কি? রক্ত রস। তাহলে প্লাজমাটা হচ্ছে রক্তের যে রসটা থাকে সেটাকে আমরা প্লাজমা বলবো। তাহলে আমার রক্ত থাকে হচ্ছে কতটুকু? বডিতে রক্ত থাকে 5 লিটার, তাহলে রক্তের রস হচ্ছে কতটুকু? 3 লিটার। তাহলে প্লাজমা কতটুকু থাকবে? 3 লিটার। আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে হচ্ছে সেলগুলার ভিতরে বিটুইনে যে ফ্লুইডটা থাকে, একটু আগে যে বললাম ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে হচ্ছে দুইটা সেলের মাঝখানে যে ফ্লুইড গুলা থাকবে। একটু আগে আপনাকে দেখালাম না যে ধরেন দুইটা কলমের মাঝখানে যে জায়গাটা, তাহলে দুইটা সেলের যে মাঝখানের জায়গাটা সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। তাহলে দুইটা সেলের মাঝখানে যে ফ্লুইডটা থাকবে সেটাকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ক্লিয়ার? Yes, জি, ma'am. ma'am. আচ্ছা, তাহলে হচ্ছে সেটা কতটুকু দেখেন? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড 11 লিটার, 11 লিটার। আরেকটা আছে ট্রান্সসেলুলার ফ্লুইড। এখন ট্রান্সসেলুলার ফ্লুইডটা কি জিনিস? ট্রান্সসেলুলার ফ্লুইড হচ্ছে আমাদের বডির ভিতরে যে ক্যাভিটি গুলা থাকে, বিভিন্ন ক্যাভিটি আছে আমাদের বডির ভিতরে, মানে ক্যাভিটি গুলা হচ্ছে একটা ফাঁকা জায়গা যেটা আপনার এপিথেলিয়াল টিস্যু দিয়ে কভার করা থাকে। তাহলে আমাদের বডির ভিতরে যে ক্যাভিটি গুলো থাকবে, যেরকম ধরেন আপনার জয়েন্টের মধ্যে ক্যাভিটি থাকে, আপনারা সাইনোভিয়াল ক্যাভিটির নাম শুনছেন না? শুনছেন তো?
অবশ্যই পড়ছেন আপনারা ইন্টারে সাইনোভিয়াল ক্যাভিটি। তাহলে সাইনোভিয়াল ক্যাভিটিতে যে ফ্লুইড থাকবে সেটাই ট্রান্সসেলুলার ফ্লুইড। তারপরে হচ্ছে প্লুরার নাম শুনছেন আপনারা? জি ম্যাম। প্লুরাল ক্যাভিটি। তার প্লুরা কি? আমার লাংসের কভারিং, লাংসের ফুসফুসের যে কভারিং সেটাকে বলে প্লুরা। তাহলে প্লুরাল ক্যাভিটিতে যে ফ্লুইড থাকবে সেটা ট্রান্সসেলুলার ফ্লুইড। হার্টের যে কভারিং সেটাকে বলে পেরিকার্ডিয়াম। তাহলে হার্টের পেরিকার্ডিয়ামে যে ফ্লুইড থাকবে সেটা পেরিকার্ডিয়াল ফ্লুইড। তারপরে অ্যাবডোমেনের যে অ্যাবডোমেন মানে কি পেট, পেটের যে কভারিং, পেটের কভারিংটাকে বলে পেরিটোনিয়াম। সেখানে যে ফ্লুইড থাকবে সেটা পেরিটোনিয়াল ফ্লুইড। তাহলে এগুলো সব হচ্ছে আমার ট্রান্সসেলুলার ফ্লুইড। তাহলে ক্যাভিটি গুলাতে যে ক্যাভিটি গুলা এপিথেলিয়াম টিস্যু থাকে, টিস্যু দিয়ে লাইনিং করা থাকে, সেই এপিথেলিয়াম টিস্যু বুঝেন কিনা এটা একটা ব্যাপার। এখন এপিথেলিয়াম টিস্যুর বাংলা হচ্ছে ভাজক মনে হয়, ভাজক কলা না? আচ্ছা যাই হোক, ওই এপিথেলিয়াল টিস্যু দিয়ে যেসব ক্যাভিটি গুলো কভার করে থাকে সেই ক্যাভিটি গুলোর মধ্যে যে ফ্লুইড থাকবে সেটাই হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। আচ্ছা, তাহলে সেটা কতটুকু? 1 থেকে 2 লিটার। তাহলে ট্রান্সসেলুলার ফ্লুইডের উদাহরণগুলো আমরা অলরেডি অনেকগুলো বলে ফেলছি, আবার শুনেন কি কি আছে। ইন্ট্রা অকুলার ফ্লুইড। ইন্ট্রা অকুলার মানে কি? ইন্ট্রা মানে ভিতরে, অকুলার মানে চোখ। এই যে চোখের ভিতরে যে ফ্লুইড গুলা থাকবে সেটা ইন্ট্রা অকুলার ফ্লুইড। ফ্লুইড ইন জিআইটি এন্ড রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্ট মানে বুঝছেন শ্বাসতন্ত্র যেটা। আর জিআইটি মানে কি? জিআইটি মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। জিআইটি শব্দের অর্থ কি? গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট কোনটা? এই যে পরিপাকতন্ত্র। তাহলে আমার পরিপাকতন্ত্রে যে ফ্লুইড থাকবে সেটাও ট্রান্সসেলুলার ফ্লুইড। সিএসএফ, সিএসএফ মানে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এটা কিন্তু একসাথে, সেরেব্রো স্পাইনাল একসাথে, জায়গা হয় না দেখি আমি নিচে লিখছি। এটা কি? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সেরেব্রো স্পাইনাল ফ্লুইড মানে কি? ব্রেইনে যে ফ্লুইডটা থাকে, যেমন ব্রেইন এবং স্পাইনাল কর্ডে যে ফ্লুইডটা থাকবে সেটাই হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। তাহলে এটাও একটা ট্রান্সসেলুলার ফ্লুইড। এছাড়া কোথায় আছে? প্লুরাল ক্যাভিটি ফ্লুইড, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি, সাইনোভিয়াল ক্যাভিটি। তাহলে এই সব জায়গার ফ্লুইড গুলাকে বলে ট্রান্সসেলুলার ফ্লুইড। সেটা কতটুকু? 1 থেকে 2 লিটার। ক্লিয়ার? আর বুঝতে পারছেন? Yes, ma'am. ম্যাম। আচ্ছা ঠিক আছে। একটু আপনাদের জন্য টার্ম গুলা একটু নতুন নতুন, একটু কঠিন, কিছু করার নাই, মনে রাখতে হবে আর কি। ম্যাম পরিপাকতন্ত্রে যে ফ্লুইডটা থাকে ওটার নামটা কি বললেন? এই একটু না, কানেক্ট করে থাকলে কি হবে? আমার আগেরটাতে কানেক্ট করা ছিল, এই মোবাইলে কানেক্ট করা নাই। কি কানেকশন অফ করে দিব? আমার তো ওয়াইফাই নাই কানেক্ট করে। আমারটা কিভাবে শো করবে? এটা তো কানেক্ট করা নাই। না আমি সেটা বলি নাই। এইটা না,
আগেটা তো আমি আনি না মোবাইল। সেটা তো আপনি আনেন না, সেটা হচ্ছে আমরা জানি আপনি মোবাইল ইউজ করতেছেন, এটা আপনিও জানেন, কিন্তু আইটি তো মনে করে যে ওটা কানেক্টে একবার হয়েছে নিচে এমন হচ্ছে সম্ভবত এরকম কিছু একটা। তো মোবাইলে যদি আমার না থাকে ওটা কানে কেমনে মনে করবেন যেটাই বুঝলাম না। ওরা এনে এগুলো করতেছে। এখন আমি ওদের স্যার কাছে জানি যে আমরা আসলে পার্সোনাল ডাটা ইউজ করে কাজ করি, কানেক্ট করা আছে আমারটা। এটা তো ওদের দেওয়া উচিত, কিন্তু তারা তো দিচ্ছে না। ও দিচ্ছে তো না, উল্টা রইয়া করতেছে। আজিব, হয়তো আমাদের এখানে রাউটার দিয়ে হয়তো বা দিবে, যদি আমাদের তারপরে আমি তো আপনি জানেন যে আমি তো প্রতি মাসে আমার কত জিবি চলে যাচ্ছে মাসে। তাই তো প্রতি মাসে কত টাকা যাচ্ছে আমাদের? মানে 2000 টাকা মতন আমার ইয়েতে চলে যায়, যায় না? হ্যাঁ, হিসাব করে দেখেন তো 2000 টাকা কিন্তু যায়। আমার কত ক্লাস? তাহলে তো আমরা এতগুলো টাকা তো আমাকে স্যালারিতে বাড়াই দিতেছেন, যে ঠিক আছে এইভাবে নিচ্ছেন তো আপনার বাড়াই দিন। সেটাই তো। ঠিক আছে, আমি আচ্ছা, আপনারা কি বলতেছিলেন এখন বলেন। ম্যাম, পরিপাকতন্ত্রের যে ফ্লুইডটার কথা বললেন ওইটা কোন ফ্লুইডটা? আচ্ছা, পরিপাকতন্ত্রের ফ্লুইড হচ্ছে জিআইটি, যেটা লেখা আছে দেখেন, জিআইটি লেখা আছে। জিআইটি মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট। জিআইটি মানে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এটা পড়া শেষ, যে বডি ফ্লুইড কাকে বলে, বডি ফ্লুইডের ক্লাসিফিকেশন কি, এটা ভলিউম সহ পড়া হয়েছে আমাদের। অথবা এইভাবে আসতে পারে যে আমাদের বডিতে কি কি কম্পার্টমেন্ট আছে, একই অ্যান্সার। বুঝতে পারছেন? ম্যাম, দুইটা কোশ্চেনের কি একই অ্যান্সার না? একই তো। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে এই যে ইসিএফ আইসিএফ আমরা একটু আগে বললাম, এক্সট্রা সেলুলার ফ্লুইড আর ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এরপরে পেজে দেখেন ইসিএফ আইসিএফ এর একটা পার্থক্য দেয়া আছে। ইসিএফ আইসিএফ এর পার্থক্য দেয়া আছে, হ্যাঁ। পাইছেন? পাইছেন ইসিএফ আইসিএফ এর পার্থক্য? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। আবার ইসিএফ শর্ট নোট হিসেবেও আসতে পারে, আইসিএফ শর্ট নোট হিসেবেও আসতে পারে, একই অ্যান্সার। শর্ট নোট মানে হচ্ছে আপনার আপনি ওটা সম্পর্কে যা যা জানেন সব লিখতে হবে। শর্ট নোট হচ্ছে যা যা জানেন সবই লিখবেন, কিন্তু শর্ট করে করে লিখবেন। লিখবেন সবই, বাট শর্ট করে। আচ্ছা, তাহলে ইসিএফ এর ডেফিনেশনটা কি? দ্য ফ্লুইড রিমেইন আউটসাইড দ্য সেল। হ্যাঁ, the fluids remain outside the cell are called extracellular fluids. আচ্ছা, যাই হোক, তার মানে কি সেলের বাহিরে যে ফ্লুইড গুলা থাকবে তাদেরকে আমরা এক্সট্রাসেলুলার ফ্লুইড বলবো বা ইসিএফ বলবো। আর ইসিএফ কত পার্সেন্ট এটা তো আমরা পড়ছি, টোটাল বডি ফ্লুইডের 20% হচ্ছে ইসিএফ। আর আইসিএফ মানে হচ্ছে the fluids remain inside the cells are called ICF or intracellular fluid. সেটা কতটুকু? 40%। আচ্ছা, এখন ইসিএফ আইসিএফ এর পার্থক্য কি? ইসিএফ হচ্ছে সেলের বাইরে যেটা থাকবে, পার্থক্যগুলো দেখেন। ফার্স্টে তো আমরা বললামই যে সেলের বাইরে থাকবে ইসিএফ, আইসিএফ সেলের ভেতরে থাকবে। তারপরে 2 নাম্বার পার্থক্য দেখেন, 2 নাম্বার পার্থক্য কি আছে? হাই কন্টেন্ট অফ
সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড এন্ড বাইকার্বনেট। তাহলে ইসিএফ এ বেশি কি থাকবে? ইসিএফ এ থাকবে সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেট, এরা ইসিএফ এ থাকবে। হ্যাঁ, আর আইসিএফ এ থাকবে হচ্ছে, আইসিএফ এ বেশি কাদের পাবেন? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফেট। আচ্ছা, এখন ইসিএফ এ প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড যেটা, সেটা ইসিএফ এ কম থাকবে। আর আইসিএফ এ মানে সেলের ভিতরে প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড বেশি থাকবে, সেলের বাইরে বেশি থাকবে গ্লুকোজ। তাহলে গ্লুকোজটা সেলের বাইরে বেশি থাকবে, আর প্রোটিন অ্যামাইনো অ্যাসিড থাকবে সেলের ভিতরে বেশি। ইসিএফ এর অক্সিজেনের প্রেসার কত? ইসিএফ এর অক্সিজেনের প্রেসার হচ্ছে 35 মিলিমিটার মার্কারি। আর আইসিএফ এ অক্সিজেনের প্রেসার হচ্ছে 20 মিলিমিটার মার্কারি। ইসিএফ এ কার্বন ডাই অক্সাইডের প্রেসার হচ্ছে 46 মিলিমিটার মার্কারি। আর আইসিএফ এ কার্বন ডাই অক্সাইডের প্রেসার হচ্ছে 50 মিলিমিটার মার্কারি। এখন এই যে প্রেসার, যে কোনো জায়গায় প্রেসার পাবেন, প্রেসারের একক হচ্ছে, চাপের একক মিলিমিটার মার্কারি। সব প্রেসারের এককই হচ্ছে মিলিমিটার মার্কারি। একক যদি না লিখেন, একক যদি না বলেন, জিরো। একক বলতেই হবে, লিখতেই হবে, মনে থাকবে? আচ্ছা, আর PO2 মানে ফসফরাস ডাইঅক্সাইড না, PO2 মানে কি? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। PCO2 মানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? ম্যাম আবার একটু বলেন। PO2 মানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। PO2 পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, আর PCO2 পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারছেন? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, আর পিএইচ কত? পিএইচ হচ্ছে আপনার 7.4 ইসিএফ এর, আর আইসিএফ এর পিএইচ হচ্ছে 7। ইসিএফ এর পিএইচ 7.4, আইসিএফ এর পিএইচ 7। এখন ইসিএফ এর কাজ কি? ইসিএফ এর কাজ হচ্ছে provides iron and nutrients to cell for maintaining cellular life। তাহলে ইসিএফ এর কাজ হচ্ছে সেলকে আয়ন এবং নিউট্রিশন সাপ্লাই দেয়া। কেন দেয়? যাতে সেলের যে কাজগুলো আছে সেগুলা যাতে সেলুলার লাইফটা মেইনটেইন হইতে পারে। আর আইসিএফ এর কাজ কি দেখেন? আইসিএফ এর কাজ হচ্ছে প্রোভাইড essential fluid media inside the cell for chemical reaction। তাহলে সেলের মধ্যে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন গুলা হয়, সেটার জন্য যে এনভায়রনমেন্টটা দরকার, যে মিডিয়াটা দরকার, আইসিএফ সেই মিডিয়াটাকে প্রোভাইড করে। বুঝতে পারছেন আমার কথা? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন তাহলে পার্থক্য আসলে এটা লিখবেন, অথবা ইসিএফ বা আইসিএফ এর যদি শর্ট নোট আসে, ইসিএফ আসলে শুধু ইসিএফ পোরশনটুকু লিখে দিবেন, যে ইসিএফ ফার্স্টে ডেফিনেশন লিখলেন, কাকে বলে, তারপরে এটার পরিমাণ কতটুকু সেটা লিখলেন, তারপরে হচ্ছে এটা ফাংশন লিখলেন এবং তার বৈশিষ্ট্যগুলা লিখবেন, যে এখানে কি বেশি থাকে, কোনটা কম থাকে, এর প্রেসার কত, পিএইচ কত, এই বৈশিষ্ট্যগুলা লিখবেন। ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা?
ম্যাম শুনতে পাই নাই, নেটওয়ার্ক প্রবলেম ম্যাম, আরেকবার একটু বলেন। বলছি ইসিএফ আইসিএফ এর পার্থক্য আসলে তো পার্থক্যই লিখবেন। শর্ট নোটও আসতে পারে, শর্ট নোট আসলে ফার্স্টে ডেফিনেশন লিখবেন যে ইসিএফ এটাকে বলে, আইসিএফ এটাকে বলে। ডেফিনেশন লিখলেন, তারপরে লিখবেন অ্যামাউন্ট, কতটুকু ফ্লুইড আছে ইসিএফ এ, কতটুকু আইসিএফ এ, পরিমাণটা লিখলেন। কাজ লিখবেন, ফাংশন, লাস্টেরটা কি 8 নাম্বারটা ফাংশন, আর মাঝখানের গুলা কিসে লিখবেন? বৈশিষ্ট্য, মানে ক্যারেক্টারিস্টিক দিবেন হেডলাইন, তারপরে মাঝখানের গুলা লিখবেন। এবার বুঝছেন? হ্যাঁ, এবার বুঝতে পারছেন? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তারপর আপনাদের আর অনেকগুলো আছে অবশ্যই, হোমিওস্ট্যাসিস, সেল। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসে কাজ হচ্ছে আপনারা সেলের ছবি আঁকাবেন। সবাই সেলের ছবি আঁকবেন। বুঝতে পারছেন আমার কথা? Yes, ma'am. জি ম্যাম। সেলের ছবি আঁকে আপনারা আপনাদের যে গ্রুপ আছে, গ্রুপে সবাই ছবিটা তুলে দিবেন যে আপনারা আঁকাইছেন সেলের ছবি, মার্কিন সহ ছবিটা তুলে গ্রুপে দিবেন, পোস্ট করবেন। বুঝতে পারছেন আমার কথা? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা আপনাদের Yes, বাড়ির ma'am. কাজ। নেক্সট দিন আপনাদেরকে সেলের বাকি ডিটেলস পড়াবো। আর আরেকটা আছে আপনাদের, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট প্রসেস। এইটাও এর পরের ক্লাসে পড়াবো, কিন্তু কথা হচ্ছে আপনাদের একটা জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। মানে এই হোমিওস্ট্যাসিসটা আজকে শুরু করলে এটা শেষ হবে না, এটার জন্য আলাদা আবার এক ক্লাস লাগে। সো আপনাদের মানে ছোট কোনো টপিকস নাই যেটা আজকে শুরু করে শেষ করা পসিবল। সো আপনাদের আজকে আর আমি ক্লাস নিব না, বাকিগুলো আপনাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। Ji, ma'am. Ji, ma'am. আচ্ছা, তাহলে থাকেন আজকে। ওকে ম্যাম। Assalamualaikum, ma'am. এগুলো পড়েন, আজকে যেগুলো পড়াইছি এগুলো পড়ে ফেলেন, ঠিক আছে? ওকে ম্যাম। Okay, ma'am. Assalamualaikum, ma'am. Assalamualaikum, ma'am. Assalamualaikum, ma'am. আসসালামু আলাইকুম। Assalamualaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম।